ফসল ধরা দৃষ্টি। নদী জল ফুল ফল আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। পথের মতো অফুরন্ত সম্ভাবনাময় আমাদের কৃষি। দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করেন আমাদের কৃষক ও খামারিরা, যারা সারা বছর বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে মাটির বুক চিরে ফসল ফলায় আপন মমতায়, যাদের শরীরে মাটির গন্ধ পাওয়া যায়। সেই সব কৃষাণী ও খামারিদের সফলতার গল্প তুলে ধরতে ক্ষেত খামারে গ্রামগঞ্জে ছুটে চলে প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি টিমের সদস্যরা। আমাদের কৃষি ও কৃষ্টি। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। আজ আমরা চলে এসেছি ডুমুরিয়া খুলনা আলহাজ শেখ আব্দুল কাদের ফাউন্ডেশনে। এখানে গড়ে উঠেছে একটি বড় পরিসরে মাছের প্রজেক্ট, আর এই প্রজেক্টের টাকা থেকে এখানে যে মাদ্রাসা ও এতিমখানা রয়েছে সেই মাদ্রাসা এবং এতিম শিশুদের ব্যয়ভার বহন করা হয়। আজ আমরা এই মাছের প্রজেক্টটি ঘুরে দেখব, চলুন তাহলে ঘুরে দেখে আসি। আমরা তো জেনেই এসেছি যে আপনার একটা মাছের প্রজেক্ট আছে, তো এটা কত সালে বা কিভাবে শুরু করেছেন? দেখুন, আমি মাছের প্রজেক্টের আগে আমি এখানে হেফজখানা প্রথম করি আর কি। আচ্ছা, তারপরে আব্বা আমার ইচ্ছা ছিল যে মাদ্রাসা বা এতিমখানা করার, তো তাদের ইচ্ছা পূরণ করার জন্য আমি এতিমখানা স্টার্ট করি। হেফজখানা আমি শুরু করি আছে 7 সালে, আচ্ছা, তারপরে এতিমখানা এবং মাদ্রাসা 12 সালে, এবং পরবর্তীতে এর একটা সোর্স অফ ইনকামের জন্য আমি চিন্তা করলাম কি করা যায়। তখন আমি এখানে 52 বিঘা জমি আমি খরিদ করেছি এই সম্পূর্ণ আমাদের এই আলহাজ শেখ আব্দুল কাদের ফাউন্ডেশনের নামে। আচ্ছা, এখানে আর কি 7টা দিঘি কাটিছি। এই ফাউন্ডেশনটা কার নামে করা? আমার নামে। আচ্ছা, আর আমার আব্বা আলহাজ জয়নাল আবেদিন, ওনার নামে আছে এতিমখানা করা, আচ্ছা, আর মার নামে করা আছে হেফজখানা। আলহাজ শেখ আব্দুল কাদের ফাউন্ডেশন থেকে মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, হেফজখানা সবই পরিচালনা হয়। আচ্ছা। 7টা দিঘিতে আর কি ছাড়ির চাষ প্লাস রুই কাতল মাছের চাষ শুরু করেছি আজকে থেকে 5 বছর আগের থেকে। প্রথমে কয়টা পুকুর দিয়ে শুরু করেছেন? প্রথমে একটা করেছিলাম ওইটি, তারপরে একটা করে প্রত্যেক বছর একটা করে করেছি। প্রথম যখন শুরু করেছেন তখন কি চিংড়ি ছিল নাকি? প্রথম সাদা মাছ এতিমদের খাওয়ানোর জন্য প্রথম ওইটা করেছিলাম। ও আচ্ছা, তারপর সেই থেকে এই পর্যন্ত? হ্যাঁ, এই পর্যন্ত। ধীরে ধীরে মানে এই যে এই অবস্থাতে এসেছেন, এই গল্পটা একটু জানতে চাচ্ছি। আমাদের প্রতি মাসে 5 লক্ষ টাকার উপরে আমার খরচ আছে। একটা মহৎ উদ্যোগ নিয়ে কিন্তু আপনি মাছ চাষটা শুরু করেছেন এবং করছেনও বটে। তো এই যে জাল টানছে, এখানে কি কি মাছ রয়েছে এই পুকুরটাতে? এখানে মূলত হচ্ছে ষাঁড়ের চাষ, আচ্ছা, গলদা। আর এই গলদার ভিতরে কাতল মাছ আর কি ভালো হয়। কাতল কিছু সিলভার আছে, তারপর রুই আছে, আচ্ছা, মেরগে আছে, তারপর গ্লাস কাপ আছে, মানে সব প্রকার আছে, কিন্তু কাতল মাছ বেশি আছে, আর হচ্ছে ষাঁটি মাছ। আচ্ছা, এই গলদা চিংড়ি কি জন্য যে পরিমাণ পুকুর প্রস্তুত যেভাবে করতে হয়, সেটা কি ওই যে মিশ্র মাছগুলো রয়েছে একই পুকুরে কি একসাথে মানে চাষাবাস করলে কি এটার কোনো ক্ষতি হয় না? ক্ষতি হয় মানে খাবার বেশি লাগে। যদি শুধু ষাঁড়ের মাছের চাষ করতাম, ফির যে পরিমাণে লাগতো আমার ডবল লাগতেছে আপনার সাদা মাছের জন্য। আচ্ছা, কিন্তু সাদা মাছ যেহেতু এতিমদের খাওয়াতে হয়, প্রত্যেক দিন প্রায় 20 কেজি করে মাছ লাগে। তাতে করে এই মাছটা এখান থেকে আর কি প্রোডাকশন যায়, আর উপরন্ত যেটা পারি সেটা আর কি বিক্রি করি। আচ্ছা, এই গলদা চিংড়িটা এটাকে কিভাবে চাষ করতে হয় সেটা যদি একটু বলতেন। প্রথমে এই গলদার রেণু কিনতে হয়, এই ব্যবসায়ীরা ওখান থেকে রেণু নিয়ে আসে চিটাগাং থেকে, আনে ডুমুরিয়া বাজারে, তারপরে কইয়া বাজার, ওখান থেকে আমরা অর্ডার দিলে ওরা আর কি এখানে চলে আসে, আমাদের এখানে গুনে মাছ ছেড়ে দেয়। আচ্ছা, এই ভালো রেণু যে কেউ যখন নতুনভাবে মাছ চাষ শুরু করবে তখন সে ভালো রেণুটা কিভাবে চিনবে? নদীর রেণু আর আছে একটা আছে ওই হ্যাসারি। হ্যাঁ, হ্যাসারি রেণুগুলো আছে লালচে বর্ণের হয় আর কি, ওটা নার্সারি করে সাইজগুলো বড় বানায় ফেলাই দেয়। আচ্ছা, তারপর ধরনের জিনিসটা আর কি সেল দেয়। আর এরা নদীর রেণু আর কি সঙ্গে সঙ্গে ওরা নিয়ে আসে চিকুন এবং
সাদাটি আকারে বলেন। চাষের জন্য হ্যাঁ, হ্যাঁ। ইভেন হচ্ছে মানে ব্যবসা করে লাভবান হওয়ার জন্য কোন রেনুটা বেশি ভালো, নদীটা নাকি চাষের? নদীটা বড় হয় বেশি, আর হ্যাচারির মাছটা বেশি দিন লাস্টিং করে না। আচ্ছা ওটা ছোট থাকতে ওটা আর বিক্রি করে দিতে হয়। আচ্ছা আচ্ছা। বিক্রি করে দিলে আর কোনো সময় ওটা মারও যেতে পারে, কিন্তু এই মাছটা মাছ যায় না, অধিকাংশ দেখা যায়। রেনুটা যখন আপনারা নিয়ে আসেন, আনার পরে কি এটাকে সরাসরি পুকুরে দেন নাকি ওইটাকে নার্সিং ও করেন? প্রথম আর কি পানি শেষ কমপ্লিট করে শুকাই ওখানে বিভিন্ন রকম সার, তারপর চুন টুন মেরে একদম পটাশ টটাশ পানি ওটা ফ্রেশ করে হ্যাঁ। আস্তে পানি দেয়। পানি দেওয়ার আচ্ছা। 15 দিন পরে এবার রেনুর বাচ্চা ছাড়িয়ে দেবো। আচ্ছা, পানিটা যে দেন সেই পানিটা কত ফুট বা গভীরতা? আমরা অন্তত কমপক্ষে 2-2.5 ফুট পানি দেয়। আচ্ছা, হ্যাঁ, 3 হ্যাঁ। ফিট যত পানি একটু বেশি হলে ভালো হয় আর কি, তাহলে মাছটার মরার সম্ভাবনা থাকে না। আচ্ছা। কেউ কেউ ডিম ভেঙে ডিম দিয়ে, তারপর ময়দা এইগুলো দিয়ে আর কি এটা দেয়। হচ্ছে রেনুর খাবার। রেনুর প্রথম দেয়। আচ্ছা। আর তারপরে এরপরে 0 ফিট পাওয়া যায় কিন্তু। তারপরে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকম বড় আস্তে আস্তে যখন খাওয়ার মতন হয়ে যায় তখন বড় ফিট আমরা খাতে দেয়। আচ্ছা, তো কতদিন পর, যেহেতু বড় হয় বললেন, বড় হলে পরে পুকুরে দেন, তো ওই নার্সিং পুকুরটাতে কতদিন পর্যন্ত রাখেন? ওটাই আমরা মাসখানেক লাগে। মাসখানেক। হুম, তো কত কি অন্য হবে? মাছের যে পোনাগুলো, হ্যাঁ, হ্যাঁ। সেগুলো কি কিভাবে করেন? ও সাদা মাছ তো আমরা বাইরের থেকে ওই মানে ওই যারা হাড়ি পার্টি আছে ওরা নিয়ে আসে এটা কি কেজি হিসেবে? হ্যাঁ কেজি? কেজি হিসেবে ওইটি আমরা ওখানে দেয়। হুম হুম। মেন কথা রেনুর ভিতরে কাতলা মাছটা দিলে ওই রেনুর ক্ষতি করে না, আচ্ছা, কিন্তু খাদ্য লাগে বেশি। আপনার এই মাছের সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, প্রবিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। বিরতির পর স্বাগত জানাচ্ছি প্রবিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। অনেকগুলো মাছ এবং বেশ বড় বড়। হ্যাঁ। তো এই মাছগুলো কতদিন হয়েছে? ওটা 2 বছর বয়স হয়ে গেছে, 2 বছর বয়স। বলে পাচ্ছে না। বিক্রি করবেন আর কত বড় হলে? কাতলা মাছ 3.5 কেজি 4 কেজি হয়ে গেছে, আর ও তো বেশ 8-10 বড়। কেজি আছে, 8-10 কেজি হয়ে গেছে। এই ওই মাছটা গা এ 10 কেজির উপর ওজন, এই মাছটার ওজন কত হবে? 12-13 কেজি হবে। তো এই মাছগুলোকে এত বড় করার জন্য এই পুকুরে কতদিন ধরে রেখেছেন? এর 2 বছর বয়স হয়ে গেছে, এটা 2 বছর। তো বিক্রি করবেন কবে? আরো বড় হবে এটা। আচ্ছা, এই 2 বছরে একটা মাছ এত ওজন হওয়ার জন্য এর পিছনে কিরকম খাবার দাবার খরচ হয়েছে আপনাদের? আমরা তো ফিড দেয়, যেহেতু ছাটি মাছের খাবার জন্য ওই ফিডের সাথে এরা খায় না। আচ্ছা। আর শামাক খায়, এই মাছগুলো শামাক খায়, এইসব ব্লাড কাপ। খাবারটা দিনে কতবার দিয়ে থাকে? 2 বার, কখন? সন্ধ্যার পরে দেয় আর ভোরবেলায় দেয় 2 বার। আচ্ছা, এই মাছের তো বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়ে থাকে। আমরা মৎস্য অফিসে ওই মাছের স্যাম্পেল দেখাইলে ওরা দেয়, আর ওরা আসে, ওদের খবর দিলে ওরা এসে দেখে যে কি অসুবিধে, দেখলে আর কি যে ওষুধ লিখে দেয় সেই ওষুধ বাজার থেকে নিয়ে এনে আমরা প্রয়োগ করি আর কি। এক পুকুরে আপনি চিংড়িও চাষ করছেন, মিশ্র মাছও চাষ করছেন, সব মাছকে একই খাবার খাওয়াচ্ছেন? একই খাবার খাওয়াচ্ছি। মানে এতে করে কি আপনি যেহেতু খাওয়াচ্ছেন, আপনি কি মনে হচ্ছে যে আপনি এই খাবার খাইয়ে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন, যে সবগুলো মাছ একই সময়ে সমান ওজনে আসছে? না, সমান ওজনে আসবে না, কারণ যেহেতু এক এক মাছের বৈশিষ্ট্য তো এক এক প্রকার। কাতলার বৈশিষ্ট্য একটা, কাতলা খায় উপরের ভাসা খাবার, আচ্ছা। রুই খায় মাটির মানে নিচের খাবার। এক এক মাছের এক এক খাবার। আমরা মিশ্র এই যে গোবর দিয়ে, ইউরিয়া ফসফেট দিয়ে আমরা এটা আর কি প্লান্টন তৈরি করি। আচ্ছা। সাদা মাছের জন্য যখন পানির কালার দেখে একটু বোঝা যায়, তখন আর কি আমরা ওই কিছু প্লান্টন ব্যবহার করি। আচ্ছা, তারপর এই যে- মাঝে মাঝে অসুবিধা হলে স্টোন ব্যবহার করতে হয়। এই যে প্লান্টন আপনারা তৈরি করেন, তো মাছ চাষের জন্য পানির গুণাগুণটা কিরকম থাকতে হয় বলে আপনি মনে করেন? কি মৎস্য অফিসার সাথে আমাদের সবসময় লেয়াজও আছে। মানে যখনই আপনাদের প্রয়োজন হয় হ্যাঁ, ওনাদের ওদের ডাকলেই ফোন পান? করলে পাওয়া যায়, ওদের আমরা যাই, ওদের নিয়ে আসি, মাছ স্যাম্পেল নিয়ে যাই। এই অসুবিধে আমরা মাটি বা পানি পরীক্ষা করি ওদের কাছে, ওদের মাধ্যমে। আপনি তো বারবারই যেটা বলেছেন যে আপনি মাছ থেকে যে আয়টা আপনার হয় সেটা আপনি আপনার এই ফাউন্ডেশনের কাজে ব্যবহার করছেন। অবশ্যই। এটার বিক্রিটা কিভাবে করছেন? আমরা এখান থেকে যেসব বড় বড় বাজার আছে এখান থেকে মাছ ধরে ওখানে নিয়ে যাই, ওখানে ডাকে বিক্রি হয়। আচ্ছা। ডাকে বিক্রি হলে যে টাকা বিক্রি হয় ওরা ওখান থেকে সেই টাকা আমরা নিয়ে আসি, আনি আর কি আমাদের ফান্ডে জমা দেয়। তো দামটা কেমন পাচ্ছেন, যেহেতু আপনার একসাথে অনেকগুলো মাছ? আমরা ছাটি মাছ বর্তমান 1180 টাকা করে কিলো, আচ্ছা। 1060 টাকা কিলো এরকম আর কি পার কিলো। পার কিলো। হুম। আর অন্য মাছগুলো? আর সাদা মাছ তো সাইজের পরে নির্ভর করে, কোনোটা 200 টাকা কিলো, কোনোটা 300 টাকা কিলো, 400 টাকা কিলো, এরকম বড় মাছ হলে এই যে দাম আমাকে বেশি। বড় বড় দুটো মাছ দেখালেন, এগুলার কিলোটা কেমন হবে? 350, 400 এরকম এরকম কিলো করে। হবে। কাতলা মাছ অত বড় হলে আরো দাম বেশি।
সেটা কিরকম হয় দামটা? ওটা 500 টাকা 600 টাকা বিক্রি হয় কিলো। তো এই যে বৃহৎ পরিসরে মাছ চাষ করছেন, মাছগুলো বেশ বড়ও হয়েছে, তো আপনার এই মাছের প্রজেক্ট নিয়ে ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে? আমার পরিকল্পনা আছে আরও জমি এখানে কিনবো এবং এখানে আরও পুকুর খনন করব। করে আমরা ছাড়ির চাষের পরিবর্তে সাদা মাছের চাষই বেশি করার ইচ্ছা ভবিষ্যতে। সাদা মাছের গলদা চাষে বিভিন্ন রোগ ব্যাধি হয়, বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এই জন্য আমাদের ইচ্ছা আর কি সাদা মাছের পোনা মাছের চাষ করার ইচ্ছা আছে বেশি। মানব কল্যাণের কথা চিন্তা করে আপনি এই বৃহৎ পরিসরে আপনার এই প্রজেক্টটি গড়ে তুলেছেন এবং এটাকে আরো বড় করার স্বপ্ন দেখছেন। আমরাও প্রত্যাশা রাখছি আপনার প্রজেক্টটি অনেক বড় হোক। আপনাকে দেখে অনেকেই অনুপ্রাণিত হবে, কাজ করবে আপনার মতো মানব কল্যাণে। আপনাকে শ্রদ্ধা জানাতে এবং আপনার মতো আরও যারা যেন এগিয়ে আসে সকলের প্রতি অনুপ্রেরণা জানাতে RTV এবং প্রবিটা ফিডের পক্ষ থেকে রয়েছে একটি সম্মাননা ক্রেস্ট। আমার এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে RTV এবং প্রবিটা ফিডকে আন্তরিক ধন্যবাদ। আমাদের কৃষি ও কৃষ্টি। কৃষিকে শুধুমাত্র ব্যবসা নয়, কৃষিকে মানব কল্যাণেও কাজে লাগিয়েছেন আমাদের আজকের এই খামারি। দর্শক, এখন আপনাদের জানিয়ে দিচ্ছি এই খামার এবং খামারি সংক্রান্ত ছোট্ট তথ্যকণিকা। খামারের ধরন সমন্বিত মাছ চাষ ও গাভী পালন। মালিক আলহাজ শেখ আব্দুল কাদের ও প্রফেসর আব্দুল হালিম ঢালি। ঠিকানা গ্রাম ডুমুরিয়া, পোস্ট ডুমুরিয়া, থানা ডুমুরিয়া, জেলা খুলনা। মোবাইল নম্বর 01711309917। আপনি তো এই আলহাজ শেখ আব্দুল কাদের ফাউন্ডেশন একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তো উনি একজন মানুষ এত দূর এগিয়ে নিয়ে গিয়েছেন। তো এখানকার যারা ছাত্র রয়েছে তাদেরকে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুধু কি ওনার একার কাজ, নাকি আপনারা অন্য কারো সহযোগিতা আশা করেন, যেটা হলে আপনারা সফলভাবে আপনাদের ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবেন? যেহেতু আলহামদুলিল্লাহ উনি যেভাবে চালাচ্ছেন আর কি, আমাদেরকে যেভাবে সহযোগিতা করতেছেন, এখন সুন্দর চলতেছে আর কি। উনি একজন থাকবেন না, আমরাও থাকবো না, কিন্তু প্রতিষ্ঠান যাতে সুন্দর চলে এই জন্য সরকার যদি কিছু সহায়তা করে এটা আমাদের জন্য অবশ্যই ভালো দিক। তবে উনি যা করতেছেন আলহামদুলিল্লাহ, আমাদের সাথে যে ব্যবহার করেন বা বাচ্চাদের সাথে, এরকম অনেক দেখছি আমরা। আমি নিজে অনেক মাদ্রাসায় পড়ছি, যে পরিচালক যেনারা থাকেন, যারা মুতাআল্লি থাকেন, প্রতিষ্ঠাতা থাকেন, ব্যবহার অনেক দেখছি আমি, কিন্তু ইনার মতো আর কি সুন্দর ব্যবহার আমার চোখে পড়েনি। বাচ্চাদের সাথে সুন্দর ব্যবহার করে, উস্তাদদের সাথে একদম ফ্রিভাবে কথা বলে, মাছ টাছ এগুলো যা আছে সবসময় এতিম ছাত্রদের এবং দুস্থ যারা আছে এদের সবসময় সহযোগিতার জন্য উনি সবসময় ব্যস্ত। অন্যান্য মাদ্রাসা আছে জাকাত ফেতরা বিভিন্ন কালেকশন করে, আমাদেরকে সেই কালেকশনটাও করতে দেয় না, যে আপনারা পড়ার ভিতরেই থাকেন। ছেলেদেরকে মানুষ করেন, এদের বিনোদনের অনেক সুযোগ করে দিচ্ছে, যে নেট কিনে দেয়, বল কিনে দেয়, খেলাধুলার জন্য সমস্যা না হয়, এইভাবে সর্বদিক থেকে সহযোগিতা করতেছে। বাচ্চারাও আলহামদুলিল্লাহ আমাদের হেফজখানা থেকে অনেক সুনাম, প্রতিষ্ঠান থেকে প্রত্যেক বছরই স্টান করে। দর্শক, প্রবিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর ফিরে এসে আমরা আরও একটি খামার ঘুরে দেখব, সে পর্যন্ত সাথেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি। আমাদের কৃষি ও কৃষ্টি। বিরতির পর স্বাগত জানাচ্ছি প্রবিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। দর্শক, এখন আমরা চলে এসেছি ডুমুরিয়ার একটি পারিবারিক ডেইরি খামারে। এই খামারি এই পারিবারিকভাবে ডেইরি খামারটি গড়ে সফল হয়েছেন। ভাই, আপনি পারিবারিকভাবে খামারটি গড়ে তুলেছেন, তো এটা কতদিন আগে করেছেন? এটা মূলত 2000 সালে আমি প্রথম, আমার যখন মেয়ে হয় প্রথম বাচ্চা, ওর দুধ খাওয়ানোর জন্য আমি একটি গাভী কিনেছিলাম। তারপরে দেখলাম তৎকালীন ইউনো সাহেব আমাকে বললো যে আপনি একটা গাভী কেন পালন করতেছেন, আপনি আরও কিছু গাভী কেনেন, এটা খুব লাভজনক। তো আমি সেই কারণে আরও 2টো গাভী কিনলাম, মোট 3টা গাভী। সেখান থেকে আমি সরকারি ছোটোখাটো একটু অনুদান পাই। তারপরে আস্তে আস্তে এখন আমার খামারে 9টা গাভী রয়েছে, বাচ্চা সহ 12-13টা। পারিবারিক দুধের চাহিদা থেকে এখন হচ্ছে আপনার 10 থেকে 12টা গাভী রয়েছে। তো এই গাভীগুলো কোন জাতের? বেশিরভাগ হচ্ছে শঙ্কর, ফ্রিজিয়ান এবং কিছু 2-1টা ইন্ডিয়ানও আছে। আচ্ছা, তো এই গাভীগুলো থেকে এখন আপনি কিরকম দুধ পাচ্ছেন? এখন মোট 75 থেকে 80 লিটার দুধ আমার খামার থেকে প্রত্যেক দিন যায়।
তো এটা কি এখান থেকে আপনি পাঠিয়ে দেন নাকি কেউ এসে নিয়ে যায়? খুলনা থেকে ব্যাপারী আসে দুধের, ও প্রত্যেকদিন সকালবেলায় আসে গাড়িতে, আমরা বিকালবেলায় যে দুধটা হয় ওটা ফ্রিজে রেখে দেই, আচ্ছা। একসঙ্গে সকালে ওরা নিয়ে চলে যায়, খুলনা থেকে নিয়ে চলে যায়। তো এই যে এতগুলো গাভী এখন আপনার, তো এগুলো দেখাশোনাটা কে করে? আমরা যেহেতু যৌথ পরিবার, আমার ছোট ভাইরা রয়েছে, ওরা দুজন, আমি নিজেও দেখাশুনো করি, আমরা 3 ভাই মিলে মূলত দেখাশুনো করি। আচ্ছা, তো পরিচর্যাটা কিভাবে করছেন? আমাদের এখানে যে পশু সম্পদ অফিস রয়েছে, সেখান থেকে আমরা প্রশিক্ষণ নিয়েছি, আমরা 3 ভাই কম বেশি আচ্ছা। প্রশিক্ষণ নিয়ে তাদের বিজ্ঞান ভিত্তিতে আমরা যেভাবে চাষাবাদ করা হয়, আমরা ঠিক সেভাবে তাদের লালন পালন এবং চাষবাস সেভাবেই করি আর কি। প্রাণী সম্পদ থেকে প্রশিক্ষণ নিয়ে তাদের পরামর্শ অনুযায়ী আপনি কাজ করছেন, তো নতুন খামারি যারা আছে তাদের জন্য আপনার কি পরামর্শ রয়েছে? আমার পরামর্শ হচ্ছে যে আমি আমার নিজে যতটুকু আমরা উন্নতি করতে পেরেছি, আমি আমার সারেন্ডিং এরিয়ায় যেসব কৃষক রয়েছে, আমি বিদেশি গরু তাদেরকে উৎসাহিত করি তারা যেন বিদেশি গাভী ক্রয় করে, বিশেষ করে যেহেতু একটা বিদেশি গাভী সর্বনিম্ন 15 থেকে 20 লিটার দুধ দেয়। আচ্ছা। তো একজন সাধারণ ঘরের একজন গৃহস্থ, সে যদি 2টো গাভী লালন পালন করতে পারে, সে দিনে এ থেকে অন্তত 500 থেকে 1000 টাকা আয় করা সম্ভব। আচ্ছা। এবং আমরা বিশেষ করে, আমি ব্যক্তিগতভাবে একজন শিক্ষিত লোক হিসাবে, আমার গ্রামে যারা এই বিদেশি গরু চাষ করে, আমি উইলিংলি তাদেরকে যে বিভিন্ন রকম পরামর্শ দেই, টেকনিক্যাল অনেক সহযোগিতাও করি। বিশেষ করে যদি ভালো একটা বাছুর দেশি জাতে সংকর জাত দিয়ে, প্রাণী সম্পদের যে বীজটা রয়েছে বিদেশি, ওই সাভারের বিশেষ করে দেশি জাতের গরুকে ওটা দিয়ে উন্নত জাত বের করে তারা আস্তে আস্তে যদি ভালো গাভী লালন পালন করে, তাহলে তার সাধারণ ফ্যামিলিতে সচ্ছলতা আসবে। আমরা এটা বোঝাচ্ছি, এবং আমার উদ্যোগে আমার এই এলাকায় অনেক ছোটোখাটো অনেক ফার্ম গড়ে উঠেছে, তারা গরু লালন পালন করে অনেক স্বাবলম্বী জীবনযাপন করছে। একটি গরু নিয়ে কেউ যদি পারিবারিকভাবে খামার গড়তে চায়, তো তাকে কোন বিষয়গুলোর প্রতি দৃষ্টি রাখতে হবে? বিদেশি গরু বিশেষ করে লালন পালন করতে গেলে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হয়। ছোটোখাটো তাকে একটা শেড বানাইতে হবে, যেটা গরু বা সেখানে খোলামেলা আলো বাতাস থাকতে হবে, এবং বাছুরটা উন্নত জাতের একটা বকনা বাছুর নির্বাচন করে সে আস্তে আস্তে ওখান থেকে লালন পালন করলে তার যখন 1.5 বছর বয়স হয়, তখন সে প্রজননে আসতে সক্ষম হয়। এখন বাজারে বিভিন্ন রকম দানাদার খাবার পাওয়া যায়, বা নেপিয়ার ঘাস উন্নত জাতের, এগুলো খাওয়ায়। যখন ওই 3 বছর বা 2.5 বছর বয়স হয় ওই গরুটার, তখন সে প্রোডাকশনে চলে আসে, এবং আস্তে আস্তে ওই ফ্যামিলি তার কাছ থেকে সুফল পেতে শুরু করে। আচ্ছা, এই যে শেডের কথাটা যে আপনি বললেন, শেডের নির্মাণের ক্ষেত্রে এটা দৈর্ঘ্য প্রস্থের কি নির্দিষ্ট কোনো মাপ রয়েছে? আমরা সাধারণত ছোটোখাটো একটা শেড বানাইতে, 2টো গরু লালন পালন করতে গেলে আমরা যদি হাতে করে, আমরা সাধারণ মানুষকে পরামর্শ দিই যে 10 হাত লম্বা আর এবং 7 হাত চওড়া একটা শেড, টিন দিয়ে ছেয়ে নিচে যদি কোনো যাতে বেশি তাপ না লাগে এরকম একটা প্রোটেকশন দিয়ে। আচ্ছা। বিশেষ করে এখন গ্রামে ঘরে ঘরে বিদ্যুৎ রয়েছে, বাংলাদেশ সরকার বিদ্যুতের ব্যবস্থা করেছে, এখন গরমের সময় ফ্যানও ব্যবহার করে গ্রামের কৃষকরা, দিলে ভালো উন্নত জাতের গরুগুলো ভালোভাবে থাকে, এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা আমাদের খুলনা অঞ্চলে রয়েছে। সব মিলিয়ে এরকম ব্যবস্থা নিলেই ভালোভাবে একটা গরু লালন পালন করা সম্ভব হয়। খাবার তো খাওয়ানোর প্রয়োজনই পড়ে, তো সে কি খাবারটা খাওয়াচ্ছেন আর কতবার খাওয়াচ্ছেন? বিশেষ করে আমরা দানাদার খাবার যেটা বোঝায়, বিদেশি গরুকে খাওয়াইতে হয় গমের ভুসি, তারপরে বিভিন্ন রকম ডালের ভুসি, ধানের কুড়া, এইগুলো আমরা সাধারণত খাওয়াই। পাশাপাশি নেপিয়ার ঘাস আমাদেরকে প্রাণী সম্পদ অফিস সহযোগিতা করে, আচ্ছা। বা স্থানীয় যে ঘাস পাওয়া যায় এগুলো খাওয়া, আর খড়কুটা, এইগুলো হচ্ছে গরুর মূলত প্রধান খাবার। তো গরুর তো আমরা জানি যে অনেক ধরনের রোগবালাই হয়ে থাকে, তো সেই রোগগুলো কি কি হয়ে থাকে, আর হলে আপনারা কিভাবে এটা আমাদের চিকিৎসাটা করেন? দেশে বিশেষ করে খুরা রোগ যেটা আমরা বলি, এফএমডি, এটা আমরা প্রাণী সম্পদ অফিস থেকে আমরা টিকা সংগ্রহ করে টিকা দেই। তারপরে অ্যানথ্রাক্স হয় মাঝে মাঝে, বা বাদলা রোগও হয়, কিন্তু এটা রিয়ার। এইগুলো মূলত নিয়ন্ত্রণ করতে পারলেই মোটামুটি একজন কৃষক সফল হয়। তারপরে ছোটোখাটো জ্বর জারি বা অন্যান্য টুকটাকি সমস্যা হলে প্রাণী সম্পদ অফিস আমাদেরকে সাপোর্ট করে, বা আমরা তাদেরকে ডাকলে এসে আমাদের চিকিৎসা দেয় তারা। আচ্ছা, আমরা আরেকটা যেটা জানি যে গরুর আরেকটা রোগ হচ্ছে ওলানটা ফুলে যাওয়া, তো আপনার যেহেতু সবগুলোই হচ্ছে গাভী, তো কখনো কি আপনার খামার এই পর্যন্ত এরকম হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে, এটা আসলে একটা গ্রেট প্রবলেম, যে ম্যাস্টাইটিস বলে এটাকে ইংলিশে, উলান প্রদাহ। এটা আসলে এটা 2 কারণে হয়। একটা হচ্ছে যে কৃষক যদি পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব হয়, আর বিভিন্ন রকম খাবার থেকে অনেক সময় অ্যালার্জি জাতীয় কারণে এটা হয়ে থাকে। এর জন্য এখন টিকাও বের হয়েছে, এবং আমরা বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন বা অ্যান্টি জার্ম যেসব আছে, যেমন পটাশ বা অন্যান্য বিভিন্ন কোম্পানি বের করেছে, এগুলো ব্যবহার করলে এটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। খামারটা নিয়ে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে? ভবিষ্যতে আমার চিন্তাভাবনা রয়েছে, যেহেতু আমি একজন শিক্ষক, কলেজে শিক্ষকতা করি, শিক্ষকতার পাশাপাশি এই খামারটিকে অনেক বড় করা, এবং যে দুধ যে একটা অমূল্য সম্পদ দেশের, আমি চাই যে আমার মতো করে শিক্ষিত সমাজ তারা এগিয়ে আসুক, এবং আমার খামারটি আমার বড় করার ইচ্ছা রয়েছে, যেটা দেখে আমার এলাকার যারা কৃষক রয়েছে তারাও যাতে চাকরি না খুঁজে নিজের পায়ে দাঁড়ানোর জন্য খামার সৃষ্টি করে দেশকে আরও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমার এই
আশা করি আমি আর কি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সফল হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরটিভিকেও ধন্যবাদ। দর্শক, বাংলাদেশের আনাচে কানাচে যারা সফল কৃষক ও খামারি রয়েছেন, আমরা প্রতিনিয়তই চেষ্টা করি আমাদের কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে আপনাদের সফলতার গল্প তুলে ধরার জন্য। আপনারা যারা সফল কৃষক ও খামারি রয়েছেন, আপনাদের সফলতার গল্প আরটিভির পর্দায় তুলে ধরতে চাইলে যোগাযোগ করুন এই নাম্বারে 01878184077। আজকের মতো বিদায় নিচ্ছি প্রবিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো কৃষক ও খামারির সফলতার গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কৃষি ও কৃষ্টির আগামী পর্বে দেখবেন পাটকেল ঘাটার জুসখোলা গ্রামে পোল্ট্রি খামারিদের সফলতার গল্প। কৃষি ও কৃষ্টি